প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সুমন রাহাত আজ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এর 2 নম্বর অঙ্ক করব। তোমরা জানো এই অধ্যায় থেকে গত ক্লাসে আমরা একটা অঙ্ক করাইছিলাম। সেইখানে আমরা বের করেছিলাম কিভাবে অবচয় বের করতে হয়, কিভাবে জাবেদা করতে হয়, কিভাবে খতিয়ান করতে হয়। তো তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে একটা অঙ্ক তুলে রেখেছি। এখন আমরা অঙ্কটা করব এবং অঙ্কটা আমরা করব। তোমরা যারা আমার এই অধ্যায়ের প্রথম ক্লাসটা দেখোনি, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণের প্রাথমিক আলোচনা, সেখানে 1 ঘন্টা 16 মিনিটের মতো ভিডিও দেওয়া আছে। তোমরা যারা এই অধ্যায়ের অঙ্কটা ভালোভাবে বুঝতে চাও তাদেরকে অবশ্যই প্রথম ক্লাসটা দেখতে হবে। সেইখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন দিবে, কোন কোন গালা করতে হবে, কিভাবে করতে হবে, যাবতীয় আমরা আলোচনা করেছি। তারপরে আমরা এই অধ্যায়ে 1 নম্বর অঙ্ক করেছি। তো প্রথম ক্লাসটা করার পরে তোমরা 1 নম্বর অঙ্কটা দেখবা, তারপরে তোমরা 2 নম্বর অঙ্কটা দেখবা। তাহলে আশা করছি ইনশাআল্লাহ তোমরা অঙ্ক অনেক ভালো বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে যে অঙ্কটা বোর্ডে লিখেছি সেই অঙ্কটা আমি করছি। লেখা আছে, চামেলি কোম্পানি লিমিটেড 2016 সালের 1 জানুয়ারি তারিখে 4,80,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে 4,80,000 টাকা দিয়ে সে একটা মেশিন ক্রয় করেছে। তার পরিবহন ও সংস্থাপন বাবদ যথাক্রমে 5,000 টাকা ও 15,000 টাকা খরচ হয়। মেশিনটা কিনেছে 4,80,000 টাকা দিয়ে। মেশিনটা কেনার পরে মেশিনটা যেখানে কিনেছে সেখান থেকে তার কারখানায় অর্থাৎ পরিবহন গাড়িতে করে আনতে খরচ হয়েছে 5,000 টাকা ও সংস্থাপন ব্যয়, তার কারখানাতে মেশিনটা ফিটিং করতে, ঠিকঠাক করতে, লাগাতে খরচ হয়েছে 15,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। যার কাছ থেকে মেশিনটা কিনা হয়েছে সে বলেছে মেশিনটা 10 বছর টেকসই হবে, মানে 10 বছর টিকবে, এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। তারপরে সে যদি মনে করে 10 বছর মেশিনটা ব্যবহার করার পর বিক্রি করবে, তাহলে সে মেশিনটা বিক্রি করে 50,000 টাকা পাবে। এটাকেই বলা হয় ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ কোন সম্পদ কেনার পর সম্পদটাকে ব্যবহার করে পরবর্তীতে বিক্রি করে যদি কোনো টাকা পাওয়া যায় তাহলে তাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে এবং স্থির কিস্তিতে অবচয় ধার্য করে। আমি তোমাদেরকে বলেছি এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে এই অধ্যায়ের অবচয় নির্ণয় করা হবে সরলরৈখিক পদ্ধতি অর্থাৎ স্থির কিস্তি পদ্ধতি। একই কথা,
আরেকটা হলো ক্রমহ্রাসমান জির পদ্ধতি। তো তোমরা নিজেরা বুঝতে পারছো, এখানে বলেছে স্থির কিস্তি অবচয় ধার্য করে। তাহলে আমরা কোশ্চেনটা পড়ে বুঝতে পারলাম যে সে 4,80,000 টাকা দিয়ে মেশিন কিনেছে, মেশিনটার পরিবহন হচ্ছে 5,000 টাকা, সংস্থাপন হচ্ছে 15,000 টাকা। মেশিনটা 10 বছর টেকসই করবে, 10 বছর পরে বিক্রি করলে অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য পাবে 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে স্থির কিস্তিতে। এখন আমাদের করণীয় আমরা কি করব? ক খ গ। ক, মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে বলেছে মেশিনটির বার্ষিক অবচয়। খ, 2016 সালের অবচয় সংক্রান্ত জাবেদা দাও। গ, মেশিন হিসাব এবং অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তাহলে তোমরা একটু খেয়াল করো, কতে প্রশ্ন করেছে মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ। তাহলে আমরা যদি ক করতে যাই, এ হলো বার্ষিক অবচয়। আমরা বলেছিলাম সরলরৈখিক অথবা স্থির কিস্তি পদ্ধতিতে যদি অবচয় বের করতে হয়, তাহলে অবচয় বের করার নিয়ম কি? সম্পত্তি, যে সম্পত্তিটা কেনা হবে তার সাথে যত রকমের খরচ থাকবে সব খরচগুলোকে যোগ করতে হবে, ভগ্নাবশেষ মূল্যকে বিয়োগ করতে হবে, আর আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা কি? অবচয়। তাহলে এখানে সম্পত্তিটার নাম কি? মেশিন। খরচের নাম কি? পরিবহন। আর কি? সংস্থাপন। এখান থেকে কি বাদ দিতে হবে? ভগ্নাবশেষ মূল্য। আর এটাকে কি দ্বারা ভাগ করতে হবে? আয়ুষ্কাল। তাহলে দেখো এখানে মেশিনের দাম দেওয়া আছে কত? 4,80,000। পরিবহন দেওয়া আছে কত? 5,000। সংস্থাপন দেওয়া আছে কত? 15,000। ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে কত? 50,000। এবার এটাকে ভাগ করতে হবে আয়ুষ্কাল। তাহলে এই অঙ্কটায় আয়ুষ্কাল কত বছর? 10 বছর। তাহলে আমরা 4,80,000 এর সাথে 5,000 আর 15,000 যোগ করলে হবে 5 লাখ। 5 লাখ থেকে 50,000 বাদ দিলে হবে 4,50,000। একে 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অবচয় আসছে 45,000 টাকা। আমাদের পয়েন্ট কাজ শেষ। বলেছে বার্ষিক অবচয়। বার্ষিক কথাটার অর্থ হচ্ছে আমরা জানি 1 বছর বোঝানো হয়। তো এখানে আমরা কিনেছি জানুয়ারি মাসের 1 তারিখে, আর আমাদের হিসাবটা বন্ধ করা হচ্ছে 31শে ডিসেম্বর। জানুয়ারি মাসে কিনেছি, হিসাবটা শেষ হচ্ছে ডিসেম্বর। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর হয়ে যাচ্ছে 1 বছর, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বাৎসরিক। তাহলে আমরা বললাম সরলরৈখিক অথবা স্থির কিস্তি পদ্ধতিতে খরচ বের করার নিয়ম কি? সম্পত্তি অর্থাৎ মেশিনের সাথে যত রকমের খরচ আছে। তোমরা অনেকে বলতে পারো আমি তো খরচ চিনি না, তাহলে তুমি একটা কাজ করবা, কোশ্চেনে ভগ্নাবশেষ মূল্য বাদে যত গালার নাম থাকবে তুমি সব গালাকে যোগ করবে, তাহলে হয়ে গেল। দিকে বাদ ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে আয়ুষ্কাল। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো বার্ষিক অবচয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পয়েন্ট কাজ
শেষ। এবার আমরা যাই খ, 2016 সালে অবচয় সংক্রান্ত জাবেদা দাও। তাহলে এখন আমরা জাবেদাতে যাই। তাহলে এ হলো খ, 2016 সালে অবচয় সংক্রান্ত জাবেদা। আমরা কি করব, খাতার এ মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ টানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাথমিক আলোচনা এবং অঙ্ক একই বলেছি জাবেদার ঘর কয়টি? 5টি। তাহলে খাতার এ মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ টানা করে এখানে একটা স্কেল বসাবো, এটার নাম হলো তারিখ। শেষের দিকে এক স্কেল বসাবো, আবার এক স্কেল বসাবো, এবার হাফ স্কেল বসাবো। তাহলে এটার নাম হচ্ছে বিবরণ। এটার নাম কি? খতিয়ান পৃষ্ঠা। এটার নাম কি? ডেবিট। এটার নাম কি? ক্রেডিট। তাহলে আমাদের জাবেদার ঘর 5টি, আমরা 5টা ঘর কেটে ফেললাম। আমরা বলেছি এই অধ্যায়ে যদি জাবেদা করতে হয় তাহলে জাবেদা 1 বছরের জন্য কয়টা জাবেদা আমরা বলেছি? 3টা জাবেদা। প্রথম জাবেদা যে সম্পত্তি কিনব, তাহলে এখানে সম্পত্তি কিনেছি কি? মেশিন। তাহলে প্রথম জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে একটা গেল, আর বাকিতে আরো 2টা। তারপরে হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আয় বিবরণ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আমরা এখানে 3টা জাবেদা দিচ্ছি। দেখো, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট একটা। তারপর হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট একটা। আয় বিবরণ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট একটা। এ হলো 3টা। তো আমরা জানি এখানে আমাদেরকে যেটা লিখতে হয় সেটা কি? সাল। কত? 2016 সাল। কোন মাস? জানুয়ারি মাসে। এ হলো 1 তারিখ। তাহলে মেশিনের এখানে যে আমরা টাকাটা বসাবো, এই মেশিনের এখানে টাকা বসানোর সময় আমি তোমাদেরকে বলেছি এই মেশিন তুমি যে দামে কিনবা তার সাথে যত বেলা খরচ থাকবে সব খরচগুলোকে যোগ করে বলতে হবে। তাহলে মেশিনের দাম 4,80,000, খরচ হলো 5,000 আর 15,000, টোটাল 20। তাহলে তোমার হলো 5 লক্ষ টাকা। এ হলো 5 লক্ষ টাকা। আমাদের এটা হয়ে গেল। এরপরে অবচয় আমি বলেছিলাম অবচয়টা হবে সব সময় ডিসেম্বরের 31। মনে রাখবা, অবচয় সব সময় হবে ডিসেম্বরের 31। তাহলে অবচয় এ হলো ডিসেম্বরের, এ হলো 31। তাহলে অবচয়ের জন্য আমরা এখানে কতে অবচয় বের করেছি কত টাকা বলো তো? 45,000 টাকা। তাহলে লিখে ফেললাম এখানে এ হলো 45,000, 45,000, 45,000, এ হলো 45,000। এটা হলো আমাদের 1 বছরের 3টা জাবেদা। এই 3টা জাবেদা আমি কখন দিব? যখন কোশ্চেনে লেখা থাকবে প্রয়োজনীয় জাবেদা দাও, 2016 সালের জাবেদা দাও, জাবেদা দাও, তখন আমি 1 বছরের জন্য 3টা দিব। কিন্তু প্রিয় শিক্ষার্থী, একটু কোশ্চেনটা খেয়াল করো কি বলেছে দেখো তো। 2016 সালের
অবচয় সংক্রান্ত জাবেদা দাও। ওরা কিন্তু তোমাকে বলেনি প্রয়োজনীয় জাবেদা দাও, এই কথা কিন্তু বলেনি, বা জাবেদা দাও বা 2016 সালে শুধু জাবেদা দাও। ওরা বলেছে 2016 সালের অবচয় সংক্রান্ত জাবেদা। তাহলে তুমি নিজেও বুঝতে পারছো অবচয় সংক্রান্ত, বলতো এখানে কি অবচয় আছে? না। এখানে কি আছে? আছে। এখানে কি আছে? আছে। তার মানে আমাকে শুধু এই দুইটা জাবেদা দিতে হবে, আমার এই জাবেদাটা দেওয়া যাবে না। তাহলে আমি এটাকে কি করলাম? এটাকে আমি মিটিয়ে ফেললাম। দেখো, তাহলে এটা এই উপর থেকে লিখবা, এটা কিন্তু আর এখান থেকে হবে না, এটা উপর থেকে শুরু করব। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখান থেকে করেছি, কিন্তু তোমরা যখন অঙ্ক করবে তখন এটা উপরের দিকে চলে যাবে। তখন আমরা লিখব এখানে কি 2016 ডিসেম্বরের 31, ডিসেম্বরের 31। এই যে আমাদের অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা আমরা এখান থেকে টেনে দিব, আমাদের এক বছরের অঙ্ক শেষ। এইটুকু করলে আমাদের অঙ্কের হচ্ছে 4 মার্ক। দেখো কত সোজা জিনিস দিয়েছে, যদি আমরা বুঝতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্ক আমাদের কাছে কিচ্ছু না। তাহলে ওরা আমাকে বলেছে অবচয় সংক্রান্ত জাবেদা আমরা জানি এক বছরে 3টা জাবেদা, যেহেতু অবচয় সংক্রান্ত বলেছে এক বছরে অবচয়ের জাবেদা হয় 2টা, একটা হয় অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, আয় বিবরণ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এখন এই যে অঙ্কতে তোমাকে বলেছে জাবেদা দাও, বলেছে কি ব্যাখ্যার প্রয়োজন নাই, তার মানে অবশ্যই তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তুমি যদি ব্যাখ্যা না দাও তাহলে তুমি 100% শিওর থাকবা তোমার অঙ্কটা ভুল হয়েছে। অঙ্কটা যদি সঠিকভাবে করতে হয় তাহলে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা যদি না দাও তাহলে এর জন্য স্যাররা তোমার এখান থেকে নাম্বার কেটে নেবে, হয়তো বা 1 মার্ক 2 মার্ক, নিয়ম হচ্ছে 1 মার্ক কাটা। এই কারণে তোমরা অবশ্যই ব্যাখ্যা যদি বলে ব্যাখ্যার প্রয়োজন নাই, ব্যাখ্যা ব্যতীত, তাহলে তোমরা ব্যাখ্যা দিবা না। আর যদি ব্যাখ্যা সম্পর্কে কোনো কিছু না বলে তাহলে তুমি বুঝবা ওরা তোমাকে ব্যাখ্যা দিতে বলেছে, তোমাকে ব্যাখ্যা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা কি লিখবা? এই অধ্যায়ের সবগুলো ব্যাখ্যা একই রকম, তাহলে ব্যাখ্যা কি লিখব? এখানে লিখব অবচয় ধার্য করা হলো একটা, আরেকটা অবচয় বন্ধ করা হলো, এই হলো একটা। তাহলে আমরা বললাম এটাতে কি লিখতে হবে? অবচয় ধার্য করা হলো। এটাতে কি লিখতে হবে? অবচয় বন্ধ করা হলো। তুমি যত গালা অঙ্ক করবা সবগুলো অঙ্কতে তুমি এই একই নিয়মেই এন্ট্রি দিবা, আমাদের কাজ শেষ। অনেকে অবচয় বন্ধ করা হলো এই জায়গাতে কিন্তু লেখে অবচয় আয় বিবরণীতে স্থানান্তর। তো তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয়, আমার কাছে এটাই সুবিধা মনে হয়। প্রথমে লিখবা অবচয় ধার্য করা হলো, তারপর এটা লিখবা অবচয় বন্ধ করা হলো। এতটুকু এন্ট্রি করলে তুমি পরীক্ষাতে মার্ক পাবা কত? 4 মার্ক। আমাদের ক্ষয়ের কাজও শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা হয়তোবা এই এন্ট্রিটাও বুঝতে পেরেছো। এবার দেখো গ, মেশিন হিসাব এবং অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তো ওরা গতে তোমাকে বলেছে মেশিন হিসাব আর বলেছে কি অবচয় খরচ হিসাব প্রস্তুত করতে। অর্থাৎ এখানে বলেছে মেশিন, এখানে বলেছে অবচয়। আমি তোমাদেরকে বলেছি গতে যখনই তোমাকে ওরা বলবে যে মেশিন হিসাব, অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করো, প্রস্তুত করো,
নির্ণয় করো, তোমরা বুঝে ফেলবা ওরা তোমাকে খতিয়ান করতে বলেছে। তো আমরা এর আগে আলোচনা করেছি যে খতিয়ান কয় প্রকার। খতিয়ান হচ্ছে দুই প্রকার, একটা হলো টি ছক, একটা হলো চলমান জেড ছক। টি ছকের ঘর কয়টি? 8টি। চলমান জেড ছকের ঘর কয়টি? 7টি। মনে রাখবা কোশ্চেনে কিন্তু লেখা থাকবে না কোন নিয়মে তোমাকে খতিয়ান করতে হবে, তাই তোমার কাছে যে নিয়মটা সোজা হবে তুমি সেই নিয়মটাই করবে। আমরা জানি টি ছকের তুলনায় চলমান জেড ছকটা সোজা। আমরা এখন খতিয়ানে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। দেখো তাহলে লিখে ফেললাম এখানে হচ্ছে কি গ, তাহলে প্রথমটাই কি লেখা আছে? মেশিন হিসাব। আমরা লিখলাম এখানে মেশিন হিসাব, মাঝখানে লিখতে হবে এর হলো মেশিন, এর হলো হিসাব। আমরা বলেছি কিভাবে খতিয়ানের ঘর কাটতে হয়। খাতার এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ দিতে হবে। আমরা বলেছি চলমান জেড ছকের ঘর কয়টি? 7টি। এ হলো তারিখ, তারপর একটা নাম কি বলেছিলাম? বিবরণ, তারপর একটা কি বলেছি? জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের হচ্ছে ডেবিট ক্রেডিট। তাহলে এ হলো ডেবিট, এ হলো ক্রেডিট, এখানে লিখতে হবে ব্যালেন্সের ডেবিট ক্রেডিট। উপরের এই জায়গাতে লিখতে হয় হিসাবের কোড নং। তাহলে দেখো আমরা এখানে চলমান জেড ছকের কিন্তু ঘরটা কেটে ফেললাম। এখন তোমরা বুঝো, আমাকে বলেছে মেশিন করতে, মেশিন হিসাবে খতিয়ান করতে। এখন আমি মেশিন কয় বছরের এখানে কিন্তু উল্লেখ করে বলেনি যে 1 বছরের করতে হবে না 2 বছরের করতে হবে না 3 বছরের করতে হবে। তো যখন উল্লেখ করে বলে দিবে না তখন নিয়ম হচ্ছে যে কোশ্চেনে খেয়াল করে দেখবা তুমি জাবেদাটা কয় বছরের করেছো। তুমি জাবেদা করেছো 1 বছরের, তাই তোমাকে খতিয়ান করতে হবে 1 বছরের। তাহলে মেশিন হিসাব যখন আমরা করছি দেখো এখানে কিন্তু মেশিন নাই, কিন্তু আমরা তো জানি মেশিনের জাবেদাটা কি। আমরা জানি মেশিনের জাবেদা হচ্ছে মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। আমরা টাকা বসাইছিলাম কত? 4,80,000 এর সাথে খরচ করা যোগ করলে আমাদের টাকা হয়েছে এ হলো 5 লাখ। কিন্তু এই মেশিনের এটা কিন্তু জাবেদাতে দেখানো যাবে না। তাহলে এখন এখানে এসে আগে সাল লিখতে হবে। তাহলে কত সালের এটা? 2016। তুমি মেশিন কিনেছো কখন? জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে মেশিন হিসাব কি হয়েছে? ডেবিট। তাহলে ডেবিটের ঘরে হলো এ হলো 5 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? উল্টা কথা। তাহলে মেশিনের বিপরীত কি লেখা আছে? নগদান। তাহলে এ হলো নগদান হিসাব। দেখো আমাদের আর কিন্তু এই বছরে মেশিন নাই। তাহলে যেহেতু আমাদের এখানে মেশিন নাই, তাহলে এখন আমাদের করণীয় কাজ কি বলতো? তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে দেখবো মেশিন আছে কিনা, নাই। এখানে আছে, নাই, আমাদের কাজ শেষ। কিন্তু আমরা জানি খতিয়ান করতে গেলে খতিয়ানের টাকাটাকে ব্যালেন্সের ঘরে পাঠাতে হবে। যদি ব্যালেন্সের ঘরে যদি এই টাকা যদি না যায় তাহলে তাকে খতিয়ান সম্পূর্ণরূপে বলা যাবে না। তাহলে আমি ব্যালেন্সে কার ঘরে বসাবো? দেখো এখানে কিন্তু আগে থেকে কোনো টাকা নাই। যদি আগে থেকে কোনো টাকা থাকে তাহলে তার সাথে এটাকে আমরা যোগ বিয়োগ করব। যেহেতু কোনো টাকা নাই তাহলে নিয়ম হচ্ছে কি প্রথমে যা আছে সেটাকে বসাতে হবে। তাহলে প্রথমে কি আছে? ডেবিটের ঘরে টাকা আছে, তাই আমরা ডেবিটের ঘরে গিয়ে 5 লক্ষ টাকা বসিয়ে দেব। আমাদের খতিয়ান শেষ। অর্থাৎ আমরা এখানে যে খতিয়ানটা করে ফেললাম এই খতিয়ানটা কার করলাম বলো তো? মেশিনে। আমাদের হয়ে গেল।
এবার আমাদের কি করতে বলেছে, অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা এখন অবচয়ের খতিয়ান করব। তাহলে দেখো এখন যদি আমরা অবচয়ের খতিয়ান করতে যাই, অবচয় খরচ হিসাব কি করলাম, খাতা এ মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ টানবো। যে প্রথমের ঘরটার নাম কি, তারিখ, তারপরে ঘরটার নাম কি, বিবরণ, তারপরের ঘরটার নাম কি, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। ব্যালেন্সের হচ্ছে ডেবিট ক্রেডিট, এ হলো ডেবিট, এ হলো ক্রেডিট, এ হলো ব্যালেন্স, এ হলো ডেবিট, এ হলো ক্রেডিট। তাহলে আমরা এখানে বসিয়ে ফেললাম। এখন আমাকে অবচয় করতে বলেছে, তাহলে এখন আমি প্রথমে গিয়ে আগে আমাদের এখানে লিখতে হবে 7/2016, মাসের নাম কি, ডিসেম্বর। অবচয় বলেছে, দেখো এখানে কিন্তু অবচয় আছে, আর এখানে কিন্তু অবচয় আছে। তো যেহেতু এখানে অবচয় আছে তাহলে এটা কি, ডিসেম্বরের 31। তখন লিখে ফেললাম এখানে ডিসেম্বর, কি লেখা আছে 31 তারিখ, এ হলো 31। এখন অবচয় বলেছে, অবচয় হিসাব কি হয়েছে বলো তো, অবচয় হিসাব হয়েছে ডেবিট, কত টাকা, 45,000। এত ডেবিটের ঘরে গিয়ে বসালাম 45,000 টাকা। তাহলে আমরা বলেছি ডেবিট হলে ডেবিটের ঘরে যে নামটার কথা বলবে সেই নামটা যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিটের ঘরে বসাতে হবে। তাহলে এখানে অবচয় হিসাব হচ্ছে ডেবিট, তাই ডেবিটের ঘরে বসালাম। তাহলে আমরা জানি এখানে কি লিখতে হয়, তাহলে উল্টা কথা। তাহলে এখানে উল্টা কথা কি আছে, তাহলে অবচয়ের বিপরীতে কি আছে, পুঞ্জীবিত অবচয়। তাহলে লিখে ফেললাম এখানে এ হলো পুঞ্জীভূত অবচয় হিসাব। বুঝতে পেরেছো? এবার দেখো তো এখানে অবচয় আছে কিনা, দেখছি এখানে অবচয় আছে। তাহলে অবচয় হিসাব কি হয়েছে, তাহলে অবচয় হিসাব হয়েছে ক্রেডিট। তাহলে আবার ডিসেম্বরের এখানে কমা, এ হলো 31 তারিখ, তাহলে অবচয় হিসাব হলো ক্রেডিট। তখন আমরা ক্রেডিটের ঘরে গিয়ে বসালাম এ হলো 45,000 টাকা। তাহলে এখানে কি লিখতে হবে, উল্টা কথা। তাহলে অবচয়ের বিপরীতে কি আছে বলো তো, লেখা আছে আয় বিবরণ। তাহলে আমরা এখানে লিখব আয় বিবরণ, শেষ। তাহলে আমাদের এখানে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের এই টাকাগুলো যদি ব্যালেন্সের ঘরে না পাঠাই তাহলে অঙ্ক হবে, আমাদেরকে পাঠাতে হবে কার ঘরে, ব্যালেন্সের ঘরে, তাহলে কি আমাদের অঙ্ক হবে। তাহলে ব্যালেন্সের ঘরে যদি আমরা পাঠাতে যাই তাহলে বলো তো এখানে কি আগে থেকে কোনো টাকা আছে, নাই। তাহলে এটা হলো ডেবিট, ডেবিটের ঘরে গিয়ে বসে গেল 45,000 টাকা। এবার এইটা হলো ক্রেডিট, ক্রেডিটের টাকা আমি ক্রেডিটের ঘরে বসাতে যাচ্ছি, কিন্তু গিয়ে দেখছি এখানে ডেবিটে আগে থেকে একজন ব্যক্তি বসে আছে। তাহলে এর সাথে একে কি করতে হবে, যোগ বিয়োগ। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ডেবিট মানে যোগ, ক্রেডিট মানে হচ্ছে বিয়োগ। তাহলে তুমি ক্যালকুলেটরে যাও, ডেবিট যোগ 45,000, ক্রেডিট মানে বিয়োগ 45,000 সমান সমান চাপ দাও। দেখো আমাদের এখানে জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের আর কোনো টাকা নাই, আমাদের এটা হচ্ছে শূন্য। আমাদের কাজ শেষ। এই আমাদের অবচয় হিসাবটাও হয়ে গেল। তো এই জায়গাতে হিসাবের কোড নং লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু লিখে দিলে বেশি ভালো, দেখতে ভালো লাগে। এই যে আমাদের খতিয়ানটাও হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি হয়তো তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমার এখানে 2 নম্বর অঙ্ক করা হলো, এর আগে একটা করাইছি সরলরৈখিক পদ্ধতি, এখন আরেকটা করালাম, 2টা। এখন আমি আরো একটা অঙ্ক করাবো। 3 নম্বর অঙ্ক, শান্ত এন্টারপ্রাইজের 2017 সালের 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা মূল্যের
একটি মেশিন ক্রয় করে, মেশিনটির বহন খরচ 10,000 টাকা, সংস্থাপন ব্যয় বাবদ 30,000 টাকা, একই তারিখে নির্ভর করা হয়েছে। মেশিনটির অবচয়ের হার 10% এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। তাহলে কি বলেছে যে শান্ত এন্টারপ্রাইজ 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 5 লক্ষ টাকা মূল্যের মেশিন কি করে ক্রয় করে। যে মেশিনটা কিনে তার দাম হলো 5 লক্ষ টাকা। মেশিনটির বহন খরচ 10,000, সংস্থাপন খরচ 30,000। একই তারিখে নির্ভর করা হয়, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে যেদিন মেশিনটা কিনে সেদিনই বহন খরচ হয়েছে, সেই দিনই সংস্থাপন ব্যয় হয়েছে। মেশিনটির অবচয়ের হার 10%। 2 নম্বর যে অঙ্কটা করেছি সেখানে কিন্তু অবচয়ের হার দেওয়া ছিল না, সেখানে দেওয়া ছিল আয়ুষ্কাল। আর এই অঙ্কটাই কিন্তু অবচয়ের হার দেওয়া আছে, অর্থাৎ আমার আর আয়ুষ্কালের প্রয়োজন নাই। এবং ভগ্নাবশেষ মূল্য হলো 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর হিসাব বন্ধ করা হয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 2017 সালের অবচয় গণনা সহ নির্ণয় করো। প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। 2 নম্বর অঙ্কে কিন্তু বলেছিল অবচয় সংক্রান্ত জাবেদা দাও, অবচয় সংক্রান্ত জাবেদা। এখানে কিন্তু বলেছে প্রয়োজনীয় জাবেদা। আমরা জানি এই অধ্যায়ে 1 বছরের জাবেদা মানে কয়টা? 3টা। দেখো ব্যাখ্যা সম্পর্কে কিছু বলেনি, তার মানে অবশ্যই তোমাকে ব্যাখ্যা দেওয়া লাগবে। প্রথম 2 বছরের মেশিন হিসাব, প্রথম 2 বছরের মেশিন হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। এই যে ওরা তোমাকে খতিয়ান করতে বলেছে, কার? মেশিনের। কার? অবচয় সঞ্চিতি। তোমাকে এগুলো খতিয়ান করতে বলেছে। তো এখন আমরা যাই ক নম্বর অঙ্ক। কি 2017 সালের অবচয় গণনা সহ 2017 সালের অবচয় গণনা সহ নির্ণয় করা হলো। দিয়ে আমাদের লিখতে হবে কি এ হলো অবচয়। আমরা জানি অবচয় কিভাবে বের করতে হয়। সম্পত্তি মানে হলো মেশিন, মেশিনের সাথে যত রকমের খরচ আছে তাহলে হলো মেশিন খরচ কি, বহন খরচ, খরচ কি, সংস্থাপন ব্যয়, বাদ কি, ভগ্নাবশেষ মূল্য। আর আমরা কি করেছি? ভাগ করতাম আয়ুষ্কাল দ্বারা। তো এই অঙ্কতে কিন্তু আয়ুষ্কাল আমাদের দেওয়া নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? তাহলে এটাকে কি করা লাগবে? হার দ্বারা, অর্থাৎ অবচয়ের হার দ্বারা করতে হবে। অর্থাৎ কত পার্সেন্ট? 10%। যদি পার্সেন্টেজ না থাকতো তাহলে ভাগ দিব আয়ুষ্কাল, আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে আমরা গুণ দিব পার্সেন্টেজ।
তাহলে মেশিনটার দাম কত? 5 লাখ। বহন খরচ কত? 10,000। সংস্থাপন ব্যয় কত? 30,000। ভগ্নাবশেষ মূল্য কত? 50,000। আর আমাদের অবচয়ের হার কত? 10%। তাহলে 5 লাখ 10 30 যোগ করলে 40। তাহলে 5 লক্ষ 40, সেখান থেকে 50,000 বাদ দিয়ে দাও, তাহলে আসছে কত? 4 লক্ষ 90 গুণ হলো 10%। তাহলে আমাদের অবচয় আসছে কত টাকা? 49,000 টাকা। তাহলে আয়ুষ্কাল থাকলে আমরা ভাগ দেব আয়ুষ্কাল। আয়ুষ্কাল যদি না থাকে তাহলে আমরা ওই খরচগুলো যোগ করার পরে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটাকে আমরা পার্সেন্টেজ করব হার দ্বারা। তাহলে কি বলেছে? 10%। 4,90,000 গুণ 10 ভাগ দিতে হবে হচ্ছে 100। 49,000 টাকা আমাদের 2017 সালের অবচয় গণনা সমাধান হয়। যে গণনা আমরা হিসাব নিকাশ করে বের করলাম, এটাকে বলা হয় গণনা সহ অবচয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার হলো খ, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে আমি তোমাকে জাবেদা দিতে বলেছি। তাহলে এখন আমরা জানি খ, প্রয়োজনীয় জাবেদা দেওয়া হলো, প্রস্তুত করা হলো, তৈরি করা হলো, নির্ণয় করা হলো। যার যেটা মন চায় লিখতে পারো। কেউ যদি মনে করে কিছু লিখবে না, শুধু খ বলে জাবেদার ঘর কেটে করবা হবে। তাহলে এখন আমরা জাবেদার ঘরে যাই। আমরা জানি জাবেদার ঘর কয়টি? 5টি। তাহলে প্রথমে একটা তারিখ, মানে এক স্কেল, শেষের দিকে দিব এক স্কেল, আবার এক স্কেল, হাফ স্কেল। তাহলে এটা হলো কি? তারিখ। এটা কি? বিবরণ। এটা কি? খতিয়ান পৃষ্ঠা। এটা কি? ডেবিট। এটা কি? ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে কি বলেছি যে 1 বছরের যদি জাবেদা দিতে হয় তাহলে কয়টা জাবেদা দেওয়া লাগবে? 3টা। তাহলে প্রথম হচ্ছে সম্পত্তি কেনার জন্য, আর পরের দুটো হচ্ছে অপচয়। তাহলে প্রথম জাবেদাটা আমরা দিয়ে ফেলি। মেশিন, হিসাব, ডেবিট, নগদান, হিসাব, ক্রেডিট। একটা অপচয়, হিসাব, ডেবিট, পুঁজি, ভূত, অপচয়, হিসাব, ক্রেডিট, আয়, বিবরণ, ডেবিট, অপচয়, হিসাব, ক্রেডিট। ওরা কিন্তু আমাকে 1 বছরের জাবেদা দিতে বলেছে, তাই আমরা শুধু 2017 সালের জাবেদা দিব। 1 বছরের হলো 3টা। এবার এখানে এসে আমরা সাল লিখব কত? 2017। মাসের নাম কি? জানুয়ারি মাসের 1 তারিখ। মেশিনের এখানে কত টাকা লিখব? আমরা জানি মেশিন যত টাকা দিয়ে কিনেছি তার সাথে যত রকমের খরচ থাকবে। তাহলে মেশিন 5 লাখ, খরচ হলো 10 আর হলো 30, যে টোটাল হচ্ছে 5,40,000। এই হলো 5,40,000। কিন্তু ভগ্নাবশেষ মূল্য কিন্তু বাদ দিয়ে বসানো যাবে না। ভগ্নাবশেষ মূল্যটা হিসাবে আনা যাবে না, শুধু সম্পত্তির সাথে খরচগুলো তুমি যোগ করবা, যোগ করে তুমি বসালে তোমার এটা হয়ে গেল। তাহলে মেশিনের টাকা পেয়ে গেলাম 5,40,000। এবার আমরা জানি অপচয়ের এখানে কি বসে? ডিসেম্বরের 31। এখানে ডিসেম্বর মানে কমা, এর 31।
তাহলে অবচয়ের এখানে তোমাকে টাকা বসাতে হবে। তাহলে অবচয়ের টাকা বলো তো আমরা হিসাব করে কত বের করেছি ৪৯,০০০ টাকা। তাহলে হলো ৪৯,০০০ ৪৯,০০০ ৪৯,০০০ এ হলো ৪৯,০০০ আমার জাবেদা হয়েছে। কিন্তু আমি জাবেদাতে কি দিই বলো তো ব্যাখ্যা দিই। ওরা তো বলেনি ব্যাখ্যার প্রয়োজন নাই, কারণ আমাকে ব্যাখ্যা দিতে হবে। তাহলে ব্যাখ্যা কি লিখব মেশিন ক্রয় করা হলো খরচ সহকারে। বলো তো তুমি যে মেশিনটা কিনেছো খরচ সহকারে কিনেছো না? এখানে লিখবা মেশিন ক্রয় করা হলো খরচ সহকারে। এর থেকেও যদি তোমার কাছে কোনো নাম সোজা মনে হয় তুমি সেই নামটা দিতে পারো, সমস্যা নাই। অনেকে লেখে শুধু মেশিন ক্রয় করা হলো, সেটা লিখলেও হবে। এবার আমরা অবচয়ের জন্য কি লিখেছিলাম অবচয় ধার্য করা হলো। এখানে কি লিখেছিলাম অবচয় বন্ধ করা হলো। তাহলে এখানে লিখেছি অবচয় ধার্য করা হলো, এখানে লিখেছি অবচয় বন্ধ করা হলো। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমাদের ক্ষয়ের কাজ শেষ, অর্থাৎ জাবেদা কিন্তু করা হয়ে গেল। এতটুকু নম্বরই হচ্ছে 4 নম্বর, অর্থাৎ আমাদের 2 আর 4 6 শেষ। এবার হলো গ। দেখো জাবেদা বলেছে 1 বছরের, কিন্তু খতিয়ান বলেছে প্রথম 2 বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় সঞ্চিত হিসাব প্রস্তুত করো। তার মানে 2 বছরের খতিয়ান করতে বলেছে। তাহলে 2 বছরের খতিয়ান কি 2017 সাল আর হলো 2018 সাল। তো আমরা এখন মেশিন হিসাবের খতিয়ান বলেছে, আমরা মেশিন হিসাবের খতিয়ান করছি। এ হলো গ, এ হলো মেশিন হিসাব। খাতার এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ টানলাম। প্রথমে 1 স্কেল তারিখ, 1 স্কেল থেকে একটু বেশি বিবরণ, তারপরটা আসছে জাবেদা পৃষ্ঠা। এখানে কিন্তু খতিয়ান পৃষ্ঠা দেখা যাবে না। জাবেদা করার সময় লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা, আর খতিয়ান করার সময় লিখতে হবে জাবেদা পৃষ্ঠা। এবার এখানে লিখতে হবে ডেবিট ক্রেডিট, ব্যালেন্সে ডেবিট ক্রেডিট। তাহলে এটা হলো তারিখ, এ হলো ডেবিট, এ হলো ক্রেডিট, এ হলো ব্যালেন্স ডেবিট ক্রেডিট। তোমরা এটা সংক্ষেপে লিখতে পারো। আর উপরে হলো হিসাবের কোড নম্বর, ডট ডট। এবার আমরা যাই কোথায় মেশিন হিসাবে। তাহলে কত সাল 2017 সাল। তাহলে কত 2017 সাল। এবার লেখার পরে এখন আমরা কি মাসের নাম হলো জানুয়ারি, কয় তারিখ 1 তারিখ। কি লেখা আছে মেশিন হিসাব ডেবিট, তারপর ডেবিটের ঘর 5,40,000। তাহলে এখানে কি লিখতে হবে উল্টা কথা। তাহলে মেশিনের বিপরীতে কি আছে এ হলো নগদান হিসাব। দেখো তো এখানে কি আর অবচয় আছে? এখানে কি অবচয় আছে? নাই। তাহলে এই টাকাটাকে এখন ব্যালেন্সের ঘরে পাঠাতে হবে। তাহলে ব্যালেন্সের ঘরে যদি আগে থেকে কিছু থাকতো তাহলে আমি যোগ বিয়োগ করতাম, কিচ্ছু নাই। তাই ডেবিটের টাকাটা ডেবিটের ঘরে বসাবো 5,40,000। আচ্ছা বলো তো তোমরা আমি যে মেশিনের খতিয়ান করলাম, খতিয়ানটা কয় বছরের করলাম? 1 বছরের না? আমি এখানে তো 17 সালে একটা শুরু করেছি। তাহলে আমাকে ওরা কি 1 বছর বলেছে না 2 বছরের কথা বলেছে? ওরা কি আমাকে 2 বছরের কথা বলেছে না? যে বলেছে প্রথম 2 বছর। প্রথম 2 বছর হলে কি হয় 17 আর হচ্ছে 18। তাহলে আমাদেরকে এখন এখানে লিখতে হবে 2018 সাল। আচ্ছা বলো তো তোমরা
আমি যদি জাবেদা করি 2018 সালে আমরা কি এই তিনটাই জাবেদা দিব না? এই তিনটাই কিন্তু জাবেদা দিব। কিন্তু 2018 সালে মেশিনের ঘরে কোনো টাকা বসবে না। তাহলে 2018 সাল, আমি এখন 2018 সাল হচ্ছে, তখন আমি তো 2018 সাল লিখব। তো 2018 সাল লিখলে 2018 সালে কি আমি কোনো মেশিন কিনেছি? আমি কিন্তু 2018 সালে কোনো মেশিন কিনিনি। তার মানে 2018 সালটা আমার জন্য ফাঁকা। আমি কিন্তু বোঝানোর জন্য এটা করাচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু আর এটা করবে না। তাহলে 2018 সালে আমি কোনো মেশিন কিনিনি, তাহলে 2018 সালটা আমার জন্য কি করতে হবে? ফাঁকা রাখতে হবে। তাহলে 2018 সাল ফাঁকা। এবার 2018 সালে অবচয় এই দুটাই। এখন অবচয় আমি কত টাকা লিখব? তাহলে অবচয় আমাকে কিন্তু এই টাকাটাই লিখতে হবে। কত? 49,000 টাকা। কারণ আমি খতিয়ান যত বছরেরই করি না কেন, এক বছরে অবচয় এক বছরে জাবেদা হবে 3টা। তো মেশিনটা প্রথম বছরে কিনেছি, তারপরে কিন্তু আমি আর কিনিনি। আর অবচয় যত বছরে করব, অবচয় প্রত্যেক বছরে একই পরিমাণ অবচয় হবে। 49, 49, 49 যত বছর করবে। এর নামই হচ্ছে সরলরৈখিক পদ্ধতি অথবা স্থির কিস্তি পদ্ধতি। কিন্তু ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যখন আমরা অঙ্ক করব, আমরা এর পরবর্তী সময়ে ক্রমহ্রাসমানটা শিখাবো, তখন তোমরা অবচয় কিন্তু ক্রমহ্রাসমানে প্রত্যেক বছর একই পরিমাণে হয় না। প্রথম বছরে যা বের হবে, দ্বিতীয় বছরে তার থেকে কম, তৃতীয় বছরে তার থেকে কম, চতুর্থ বছরে তার থেকে কম, অবচয় শুধু কমতে থাকে। তাহলে এখন আমরা এখানে যদি যাই মেশিন করতে, 2018 সাল লিখে ফেললাম এখানে জানুয়ারি মাসের 1 তারিখ। বলো তো আমার এখানে মেশিনের এখানে কি কোনো টাকা বসেছে? বসেনি। তার মানে আমাকে এখানে একটা ফাঁকা। যদি আমার মেশিনের এখানে টাকা থাকতো, তাহলে আচ্ছা 50,000 টাকা, তাহলে আমি কিন্তু এখানে 50,000 টাকা লিখতাম। আর এখানে যখন আমি টাকা লিখবো, তখন আমাকে এখানে উল্টা কথা লিখতে হবে। উল্টা কথা কি? এ হলো নগদান হিসাব। কিন্তু তোমরা আমাকে বলো তখন আমার কি করতে হবে? এটা হলো ডেবিট, এই 50,000 হলো ডেবিট। তাহলে এই 5,40,000 এর সাথে 50,000 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এখানে তো 5,90,000। কারণ ডেবিট ডেবিট যোগ করে বসাতে হবে। তোমরা আমাকে বলো এই জায়গাতে এখানে আমরা কি কোনো টাকা পেয়েছি? আমরা কি কোনো 18 সালে কোনো নতুন ভাবে কোনো মেশিন কিনেছি? না, আমরা 18 সালে কোনো মেশিন কিনিনি, তাই আমরা এখানে মেশিনের ঘরে টাকা বসাতে পারবো না। আর যদি টাকা না থাকে, তাহলে আমাকে লিখতে হবে এখানে ফাঁকা। এখানে যদি ফাঁকা হয়, তখন এখানে নগদান লেখা যাবে না, তখন লিখতে হবে এখানে ব্যালেন্স। তার মানে টাকা বসলে নগদান, টাকা না বসলে ফাঁকা থাকলে ব্যালেন্স। এবার খেয়াল করো আমাদেরকে কি করতে হবে? এখন এই টাকার সাথে এটাকে যোগ করতে হবে। তো এখানে তো বাবা কোনো কিছুই নাই, তার মানে আমাদের এই 5,40,000 টাকা নেমে যাবে। এই যে আমার 2 বছরের মেশিনের খতিয়ান হয়ে গেল। এখন যদি ওরা তোমাকে 2 বছর না বলে যদি 3 বছর বলতো মেশিন করতে, তাহলে এর নিচে গিয়ে আমি আবার লিখব 2019 সাল জানুয়ারি মাসের 1 তারিখ, দেখে লিখব ব্যালেন্স, এখানে লিখব ফাঁকা, আর এই 5,40,000 টাকা আরেকবার লিখব। 3 বছর হয়ে গেল। অর্থাৎ ওরা যত বছর বলবে আমরা এই একই কাজ বারবার করতে থাকব। আশা করি তোমরা মেশিনের খতিয়ানটা বুঝতে পেরেছো। এই মেশিনের খতিয়ানটা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম প্রাথমিক আলোচনা, তখন কিন্তু মেশিনের খতিয়ানটা বুঝাইছিলাম। ওই ক্লাসটা যদি তোমরা করে থাকো, তাহলে মেশিনের এই ক্লাসটা তোমার কাছে অনেক সোজা মনে হবে। তো এখন আমরা চলে যাব কোথায়? অবচয় সঞ্চিতি হিসাব। এখন অবচয় সঞ্চিতি হিসাব যদি যায়, তাহলে এই হলো অবচয় সঞ্চিতি হিসাব। তুমি বলবা এটা আবার কি? আমরা গত ক্লাসে বলেছিলাম
পুঞ্জীভূত অবচয় এর আরেকটি নাম হলো অবচয় সঞ্চিতি, আরেকটি নাম হলো ক্রমযোজিত। পুঞ্জীভূত অবচয়কে অবচয় সঞ্চিতি বলেও ডাকা হয়, ক্রমযোজিত বলেও ডাকা হয়। তোমার কাছে যেটা সুবিধা মনে হবে তুমি সেটাই লিখবা। এবার কি করলাম আমরা, খাতার এ মাথা থেকে শেষ মাথার মতো দাগ টানলাম। তাহলে প্রথমে কি, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্সে ডেবিট, ক্রেডিট। তাহলে আমরা লিখছি, তাহলে হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্সে ডেবিট, ক্রেডিট। এখানে লিখতে পারো হিসাবে, পণ্য, চাইলে লিখুন নাম, শেষ। এখন অবচয় সঞ্চিতি, তাহলে আমরা বললাম অবচয় সঞ্চিতি মানে কি, পুঞ্জীভূত অবচয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনটা যদি এক বছরের জাবেদা হয়, এই তিনটা জাবেদার ভিতরে মনে রাখবা মেশিন হবে বছরে একটা, বছরে একটা হবে মেশিন। অবচয় হবে বছরে দুইটা, একটা অবচয় হয় ডেবিট, একটা অবচয় হয় হচ্ছে ক্রেডিট। আর পুঞ্জীভূত অবচয় মানে অবচয় সঞ্চিতি বছরে হবে একটা, এই হচ্ছে ক্রেডিট। অর্থাৎ তোমাকে যত বছরই বলবে না কেন প্রত্যেক বছরে একটা করে পুঞ্জীভূত অবচয় হবে। তাহলে এখানে আমাকে কয় বছরের কথা বলেছে, প্রথম 2 বছর। আমরা পুঞ্জীভূত অবচয় মানে অবচয় সঞ্চিতি, তাহলে কয়টা হবে, দুইটা। যদি 3 বছর বলতো তাহলে কয়টা হবে, তিনটা। যদি 4 বছর বলে তাহলে কয়টা হবে, চারটা। তাহলে এখন আমরা যাই, এটা 2018 সাল হবে না, এটা 2017 হবে। তাহলে 2017 সাল, তাহলে দেখো তো পুঞ্জীভূত অবচয় হিসাব কি হয়েছে, ক্রেডিট। তাহলে ক্রেডিটের ঘরে 49,000 টাকা। তাহলে এর উল্টা কথা লিখতে হবে, তাহলে পুঞ্জীভূত অবচয়ের বিপরীত নাম কি, এ হলো অবচয় হিসাব। তাহলে এখানে সাল কি, ডিসেম্বরের, এ হচ্ছে 31। তাহলে এটা পুঞ্জীভূত অবচয় আমরা বলেছি বছরে কয়টা হবে, একটা। ওরা আমাকে কয় বছর বলেছে, প্রথম 2 বছর। তাহলে 17 সাল হবে। তাহলে এরপরে 18 সাল। তাহলে বলো তো 18 সালে কি এই জাবেদায় হবে না, তাহলে 18 সালে তো আমার এই জাবেদায় হবে। তাহলে 18 সালে যদি এখন আমরা যাই, তাহলে 18 সালে আবার এটাই। তাহলে বলো তো এখানে কি হয়েছে, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় কি হয়েছে, আবার ক্রেডিট। তাহলে 2018 সাল। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। দেখো ক্রেডিটের ঘরে গিয়ে লিখলাম আমরা, এর হলো 49,000 টাকা। তাহলে বলো দেখো উল্টা কথা লিখতে হবে না, তাহলে উল্টা কথা কি নাম আছে, এর হলো অবচয় হিসাব। তাহলে এখানে কি লিখতে হবে, ডিসেম্বরের 31। তাহলে বলো তোমরা কয় বছর হলো, 2 বছর না, 2017 সাল 2018 সাল। তো এখন যদি ওরা আমাকে আরো 1 বছর বলতো, যদি 3 বছর, তাহলে কিন্তু আমরা এখানে লিখতাম 2019 সাল, 2019 সাল। বলে আবার সেম একই কথা, ডিসেম্বর 31, এখানে অবচয় আর টাকাটা আমাদের কোথায় বসাতে হতো, এই ক্রেডিটের ঘরে। তোরা আমাকে 2 বছর বলেছে, তাই আমরা 2 বছর করলাম। তো তোমরা জানো খতিয়ানের অঙ্ক করলে টাকাটা যদি ক্রেডিটের ঘরে না বসানো হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না। আমাকে কি করতে হবে, টাকাটা কার ঘরে বসাতে হবে, ক্রেডিটের ঘরে। সরি, খতিয়ান করলে আমরা জানি টাকাটা বসাতে হয় কার ঘরে, ব্যালেন্সের ঘরে। তো ব্যালেন্সের ঘরে যদি আমরা টাকা না বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। তাহলে ব্যালেন্সের ঘরে আপনি দেখেন যে এখানে কি আগে থেকে কোনো কি টাকা আছে, আমরা দেখছি আগে থেকে কিন্তু কোনো টাকা নাই। তাই এই 49,000 টাকা হলো ক্রেডিট, তাই আমরা ক্রেডিটের ঘরে গিয়ে বসালাম 49,000 টাকা। এবার বলো তো পরে যে 49,000,
এই 49,000 টাকা ক্রেডিটের ঘরে বসাতে যাব না। তাহলে আমরা খেয়াল করছি কি এখানে আগে থেকে একটা আছে ক্রেডিট, এখানেও আছে ক্রেডিট। তুমি তোমার ক্যালকুলেটরে যাও, গিয়ে লেখো ক্রেডিট মানে মাইনাস, মাইনাস 49,000 আবার মাইনাস 49,000 সমান সমান চাপ দাও, দিয়ে দেখো লেখা হচ্ছে মাইনাস 98,000। তার মানে এই 98,000 টাকা ক্রেডিটের ঘরে বসাতে হবে। তাই বলে তোমরা আবার আগে মাইনাস লিখো না, মাইনাস মানে বোঝানো হচ্ছে কার ঘরে বসবে, প্লাস হলে বসতো ডেবিটের ঘরে, আর যেহেতু মাইনাস হয়েছে তাই বুঝতে হচ্ছে ক্রেডিটের ঘরে। আমি আবারও বলছি, পুঞ্জীবিত অবচয় যে কথা, অবচয় সঞ্চিতি একই কথা, ক্রমযোজিত একই কথা। আমাকে ওরা বলেছে 2 বছরের করতে, আমি বলেছি বছরে পুঞ্জীবিত অবচয় একটা হবে। প্রথম বছরে 2017 সাল পুঞ্জীবিত অবচয় হলো ক্রেডিট, ক্রেডিটের ঘরে টাকা বসালাম, এখানে লিখলাম উল্টা কথা। 2018 সাল আবার হবে পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, ক্রেডিটের ঘরে টাকা বসালাম, তাহলে এখানে লিখতে হবে উল্টা কথা। বসানো হলো 2 বছর বলেছে, 2 বছর লিখলাম। এবার এই টাকাটাকে ব্যালেন্সের ঘরে পাঠাতে হবে। যদি ব্যালেন্সের ঘরে না পাঠায় তাহলে আমাদের অঙ্ক হবে না। তাহলে ব্যালেন্সের ঘরে কি, প্রথমে দেখো তাকিয়ে আমাদের কিছু ছিল না, তাই ক্রেডিটের টাকাটাকে বসাবো ক্রেডিটের ঘরে। এবার পরের টাকা যখন আমি বসাতে যাচ্ছি দেখছি আগে থেকে একটা ব্যক্তি আছে, তাহলে এর সাথে একে আমাদের কি করতে হবে, মোকাবেলা মানে যোগ বিয়োগ। তো দেখছি ক্রেডিট মানে বিয়োগ, এও হলো ক্রেডিট মানে বিয়োগ। তাহলে ক্যালকুলেটরে চাপা মাইনাস, ক্যালকুলেটরে চাপা কি মাইনাস 49,000 আবার মাইনাস 49,000। আমি বলেছি ডেবিট মানে হলো প্লাস, ক্রেডিট মানে হলো মাইনাস। তাহলে মাইনাস 49 মাইনাস 49 চাপ দিলে আসছে মাইনাস 98, মাইনাস মানে হলো ক্রেডিটের ঘর। এই যে অবচয় সঞ্চিতি আমাদের বের হয়েছে 98,000 টাকা, এটাকেই বলা হচ্ছে অবচয় সঞ্চিতির ক্ষতিরান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 2টা অঙ্ক করলাম, সরলরৈখিক এবং স্থির কিস্তি পদ্ধতি। তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে তাহলে খাতাতে একবার তুলে দিবা, খাতাতে তুলে নিয়ে আমি যেভাবে করালাম সেভাবে করবা, আশা করি ইনশাআল্লাহ তোমরা পারবে। তোমাদের যাদের কাছে বই রয়েছে, সাপ্লিমেন্ট রয়েছে বা গাইড রয়েছে, সেখানে দেখবা বিভিন্ন বোর্ডের প্রশ্ন, বিভিন্ন কলেজের আসা প্রশ্নগুলো দিয়ে দেওয়া আছে। তোমরা ওই সব অঙ্কগুলো এখন প্র্যাকটিস করবা, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা অঙ্কগুলো করতে পারবে। কারো যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি পুনরায় ইনশাআল্লাহ তোমাদের আবার ক্লাসটা নিয়ে বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।